বাংলা সাহিত্যের নানা কালজয়ী গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের চ্যানেল বেঙ্গলি স্টোরি স্টেশন। আজ থাকছে হেমেন্দ্র কুমার রায় রচিত অদৃশ্য মানুষের অন্তিম পর্ব। গত সপ্তাহে অদৃশ্য মানুষ গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছেন কিভাবে অদৃশ্য মানুষ নিজের অদৃশ্য ক্ষমতা দিয়ে সব মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। কিন্তু কি হবে তার শেষ পরিণতি? সে কি এভাবেই মানুষকে ভয় দেখাবে, নাকি কোনো সমাধান পাওয়া যাবে? তাই চলুন দেরি না করে শুরু করা যাক হেমেন্দ্র কুমার রায় রচিত অদৃশ্য মানুষ গল্পের অন্তিম পর্ব। স্বাস্থ্যনিবাসের উপরেই অদৃশ্য মানুষের আক্রোশ অত্যন্ত বেশি, কারণ সারাদিনে সে বারচারেক স্বাস্থ্যনিবাসকে আক্রমণ করেছে। সেখানকার একখানা সার্সির কাঁচও অটুট নেই এবং কাঁচের সমস্ত বাসনও ভেঙে চুরমার হয়ে গেছে। স্বাস্থ্যনিবাসের ভাড়াটিয়ারা প্রত্যেকেই সেখান থেকে পলায়ন করেছে। খবরের কাগজে এই সব ঘটনার উজ্জ্বল বর্ণনা পাঠ করে শ্রীপুরের বাসিন্দাদের উত্তেজনা, দুর্ভাবনা ও বিভীষিকার আর সীমা রইল না। কখন কোথায় এই ভীষণ অদৃশ্য মানুষের অদৃশ্য আবির্ভাব ঘটে সেই দুশ্চিন্তায় সকলেই তটস্থ হয়ে রইল। যে মাঠে বংশীবাবুর সঙ্গে প্রথম আমাদের চেনাশোনা হয়, সেই ধুধু মাঠেরই এক নির্জন কোণে একটা ঝোপের ভিতরে তিনি এখন আবার হতাশভাবে দু পা ছড়িয়ে বসে ঘন ঘন হাঁপ ছাড়ছেন এবং মাঝে মাঝে এদিকে ওদিকে ভয়ে ভয়ে তাকিয়ে যেন তিনি শিউরে উঠছেন। অন্য কেউ তার এই রহস্য বুঝতে পারবে না। হঠাৎ শূন্য পথে দৈববাণীর মতো এক কণ্ঠস্বর জেগে উঠল। বংশীবদন, তোমার হাঁপ ছাড়া শেষ হলো কি? সন্ধে হতে যে আর দেরি নেই। বংশীবাবুর বদনে কিছুমাত্র উৎসাহের লক্ষণ দেখা গেল না। অত্যন্ত কাহিল ভাবেই তিনি বললেন, আমাকে দয়া করে ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি। সে কি হে বংশীবদন? ব্যাংকের কাউন্টার থেকে, রাস্তার লোকের পকেট থেকে আজ কত নোট আর টাকা তোমার পকেটে এসে জুটেছে, সেটা হিসেব করে দেখেছো কি? আমার সঙ্গে থাকলে রোজই এমনই আশ্চর্য রোজগার হবে। অর্ধেক তোমার, অর্ধেক আমার। বংশীবাবু দুহাত জোর করে কাঁচুমাচু মুখে বললেন, আমার আশ্চর্য রোজগারের কাজ নেই বাবা। এত রোজগার আমার ধাতে সইবে কেন? এর চেয়ে গড়ের মাঠের মতো ট্যাগ নিয়ে নিশ্চিন্ত মনে প্রাণে ঘুরে বেড়ানো ঢের ভালো। রোজগার করে করব কি? সারা শহর যে আমাকে চিনে ফেলেছে। পথে পথে পাহাড়াওয়ালাগুলো ঘুরছে আমার গলা টিপে ধরবার জন্যে। আপনি তো অদৃশ্য হয়ে দিব্যি মজায় আছেন, কিন্তু আমার কি হবে? হায় হায় হায়, এতদিন পরে বুঝি শ্রীপুর ছাড়তে হলো। তাহলে চলো বংশীবদন, আমরা অন্য শহরে চলে যাই। বলেন কি মশাই? এই একদিনে সারা শহরে প্রাণ বাঁচাবার জন্য ছুটোছুটি করে আমার জিভ বেরিয়ে গেছে। এর উপরেও আবার আপনার অন্য শহরে যাওয়ার ইচ্ছে আছে নাকি? কিন্তু অন্য শহরে গিয়ে কি হবে? আপনি যদি দয়া করে আমার ঘাড় থেকে না নামেন, তো সেখানেও তো আমি একদিনেই বিখ্যাত হয়ে যাব। শেষটা আমি ধরা পড়ব, আর আপনি তো হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাবেন। আরে ছে, তুমি দেখছি একটি একদম বাজে মার্কা বন্ধু। তার চেয়েও খারাপ মশাই, তার চেয়েও খারাপ। আমি হচ্ছি একেবারে রাবিশ মার্কা বন্ধু। এতক্ষণে যদি এইটুকু বুঝে থাকেন, তাহলে আর কেন আমাকে রেহাই দিন না। আচম্বিতে বংশীবাবুর দেহটা ঝাঁকানি খেয়ে উপরে উঠে শূন্যে দুলতে লাগলো, যেন কোনো অদেখা হাত গলা ধরে তাকে টেনে তুলেছে। বংশীবাবু কেঁদে ফেলে বললেন, হুজুর, আমি আপনার গোলাম, আপনি যা বলবেন আমি তাই করবো। ছেড়ে দিন হুজুর, ছেড়ে দিন। সেদিনই রাত দুপুরে শ্রীপুরের এক পুলিশ ফাঁড়িতে বেজায় হইচই লেগে গেছে। ফাঁড়ির পাহারাওয়ালা ফটকের সামনে বসে বসে ঢুলছে। হঠাৎ কোত্থেকে একটা লোক এসে দড়াম করে তার পায়ের তলায় আছড়ে পড়ল এবং চেঁচিয়ে পাড়া মাত করে বলে উঠল,
বাঁচাও বাঁচাও, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ। সে চিৎকারে কবরের মরা পর্যন্ত জেগে ওঠে ঘুমন্ত পাহাড়াওয়ালা তো সামান্য বেগ, তার উপরে আবার অদৃশ্য মানুষের নাম। পাহাড়ওয়ালা মস্ত এক লাফ মেরে দাঁড়িয়ে উঠে বলল, কে 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 কে, কোথায় 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 কোথায়? কেমন করে তাকে দেখিয়ে দেবো? সে যে অদৃশ্য মানুষ, ওই আমার পিছনে তেড়ে আসছে, আমাকে বাঁচাও বাঁচাও। হঠাৎ পাহাড়ওয়ালার দাড়ি ভরা গালে চটাং করে এক নিরেট চড় এসে পড়ল। গালে হাত বুলোতে বুলোতে হতভম্ব পাহাড়ওয়ালা দুপা পিছিয়ে এল। তারপরেই সবিস্ময় দেখল তার সামনের লোকটাকে কে যেন হির 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 করে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কে যে নিয়ে যাচ্ছে তা দেখবার জো নেই। পাহাড়ওয়ালা এক লাফ মেরে এগিয়ে গিয়ে দু হাতে লোকটার দুই পা খুব জোরে চেপে ধরে। তারপর একদিকে পাহাড়ওয়ালা ও আর একদিকে অদৃশ্য মানুষ, এই দুয়ে মিলে টাগ অফ ওয়ার লেগে গেল সেই হতভাগ্য লোকটার দেহ নিয়ে। গোলমাল শুনে ফাঁড়ির দারোগা বাইরে বেরিয়ে এসে বললেন, এসব এসব কি কাণ্ড? যার দেহ নিয়ে টানাটানি করা হচ্ছে সেই লোকটি অর্থাৎ আমাদের বংশীবাবু যাতনায় বিকৃত স্বরে বলে উঠলেন, আমাকে বাঁচাও, এইভাবে আমার দেহ ছিঁড়ে দুখানা হয়ে যাবে। দারোগা রিভলভার বার করে কয়েকবার গুলি বৃষ্টি করলেন। গুলি অদৃশ্য মানুষের গায়ে লাগলো কিনা বোঝা গেল না, কিন্তু বংশীবাবুর দুই হাত থেকে অদৃশ্য মানুষের হাতের বাঁধন ফস করে খুলে গেল। রসায়ন শাস্ত্রের বিখ্যাত পণ্ডিত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় শ্রীপুর শহরেই বাস করতেন। আজ সারাদিন তার অশান্তির শেষ নেই। আজ সারাটা দিন শ্রীপুরের পথে হট্টগোল ও হুড়োহুড়ি চলেছে। তার জন্য পূর্ণবাবুর সমস্ত কাজকর্ম একেবারেই বন্ধ হয়ে গেছে। সারাদিনই তার কানের ভিতরে এই চিৎকারই বারবার ছুটে এসেছে, অদৃশ্য মানুষ ওই আসছে, ওই ধরল। পূর্ণবাবু বারবার বিরক্তি ভরে নিজের মনেই বলেছেন, পৃথিবীতে আবার কি রূপকথার রাজ্য ফিরে এলো? অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ, সারা দুনিয়াটা কি হঠাৎ পাগল হয়ে গেল নাকি? সন্ধ্যার পরে শহর যখন ঠান্ডা হলো এবং রাজপথে জনতা কমে গেল, পূর্ণবাবু তখন নিশ্চিন্ত হয়ে নিজের কাজে বসলেন। রাত যখন অনেক, তখনও তিনি কাজ করছেন এক মনে। আচমকা কতকগুলো ভাষা ভাষা চিৎকার ও রিভলভারের শব্দ তার কানে এসে ঢুকলো। কাজ করতে করতে মুখ তুলে পূর্ণবাবু বললেন, আবার কি সব গাঁজা খদ্দের উপদ্রব শুরু হলো? কিন্তু রিভলভার ছুঁড়ছে কে? যাকে যাক। তারপর আবার তিনি নিজের কাজেই মন দিলেন। অল্পক্ষণ পরে খুব জোরে তার সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তারপর দরজা খোলা ও বন্ধ হওয়ার আওয়াজও এলো তার কানে। চাকরকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, এই কে কড়া নাড়ছিল রে? জানি না হুজুর, দরজা খুলে কাউকে তো দেখতে পেলুমনি। এই বলে চাকর চলে গেল। পূর্ণবাবু আবার কাজ করতে লাগলেন। রাত 2টোর সময় তার কাজ শেষ হলো। ধীরে ধীরে টেবিলের ধার থেকে উঠে তিনি তার শয়ন ঘরে প্রবেশ করলেন। কিন্তু ঘরে ঢুকেই একখানা চেয়ারের তলায় কি একটা দাগ তার দৃষ্টি আকর্ষণ করলো। এগিয়ে গিয়ে দেখল খানিকটা রক্ত। আশ্চর্য হয়ে ভাবলেন, এখানে রক্তের দাগ এলো কেমন করে? কিন্তু একটানা পরিশ্রমের পর তার চোখ তখন ঘুমে জড়িয়ে আসছিল। এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে তিনি শয্যার দিকে আবার অগ্রসর হলেন। ঘুমের ঘোরে সে রাত্রে তিনি ক্ষুধার কথাও ভুলে গেলেন। কিন্তু হাটের কাছে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার বিস্ময় আরো বেড়ে উঠল। তার সমস্ত শয্যা লণ্ডভণ্ড ও বিছানার চাদর ছিন্ন ভিন্ন হয়ে আছে, এমনকি তাতে রক্তের দাগও রয়েছে। এ কি রহস্য? অবাক হয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, কি আশ্চর্য, এ যে পূর্ণ। পূর্ণবাবু একবার পিছন ফিরে তাকিয়ে দেখলেন
না, ঘরে তো তিনি ছাড়া আর জনপ্রাণী নেই। কণ্ঠহীন কণ্ঠস্বর, শ্রীপুরের পাগলামি আমাকেও আক্রমণ করলো নাকি? ধ্যাৎ, হঠাৎ একখানা চেয়ারের দিকে তার নজর পড়ল। চেয়ার থেকে ঠিক আধ হাত উপরে শূন্যে একটা ব্যান্ডেজ স্থির হয়ে আছে, আর তাতেও রক্তের দাগ। গোল ব্যান্ডেজ, কিন্তু তার ভিতরে কোনো বস্তু বা দেহের কোনো অংশ নেই। এও কি সম্ভব? পূর্ণবাবুর কিছুমাত্র কুসংস্কার ছিল না, কিন্তু এ দৃশ্য দেখবার পর তার বুকের কাছটা ছমছম করতে লাগলো। ঘরের ভিতর আবার কে তাকে ডেকে বলল, পূর্ণ, তুমি এখানে? বিপুল বিস্ময়ে পূর্ণবাবু হাঁ করে রইলেন। পূর্ণ, ভয় পেও না, ভয় পেও না, আমি হচ্ছি অদৃশ্য মানুষ। শ্রীপুরের পাগলামি আমার শয়নকক্ষেও ঢুকেছে, না আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি? আরে না না, ব্যান্ডেজটা আমার কোমরে বাঁধা আছে। তোমার বিছানার চাদর ছিঁড়ে এই ব্যান্ডেজ তৈরি হয়েছে। অদৃশ্য মানুষ যদি সত্যিকারে মানুষই হয়, তাহলে অত্যন্ত অভদ্র তো। সম্পূর্ণ অপরিচিত হয়েও আমাকে তুমি তুমি বলে কথা কইছে। কিন্তু এ সবই বাজে ধাপ্পা। এই ম্যাজিকের ফক্কিকারিতে আমাকে ভোলানো এত সহজ নয়। সামনে এগিয়ে হাত বাড়িয়ে তিনি ব্যান্ডেজটা ধরবার চেষ্টা করলেন। হঠাৎ দুখানা তপ্ত রক্ত মাংসের হাত তার হাত দুটো সজোরে চেপে ধরল এবং সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর বলল, পূর্ণ, বিশ্বাস করো, সত্যিই আমি অদৃশ্য মানুষ। এইবারে পূর্ণবাবুর গায়ে কাঁটা দিল। তিনি চেঁচিয়ে লোকজন ডাকবার উপক্রম করলেন এবং তৎক্ষণাৎ দুখানা অদৃশ্য হাত সজোরে তার মুখ চেপে ধরল। পূর্ণ, বোকামি করো না, চেঁচামেচি করলে তোমার ভালো হবে না। আমার গলা শুনেও তুমি চিনতে পারছো না? আমি হচ্ছি বিধু। ভেবা চেকা খেয়ে পূর্ণবাবু বললেন, বিধু? হ্যাঁ হ্যাঁ, বিধু, অর্থাৎ বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়। সিটি কলেজে তোমার সঙ্গে তো পড়তুম, মনে নেই? দিনে 30 কাপ করে চা খেতুম বলে তুমি আমাকে কেবলই ধমক দিতে। আশ্চর্য, এত শীঘ্র তুমি বন্ধুদের ভুলে যাও। বিধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়েছে বটে। কিন্তু অদৃশ্য মানুষের সঙ্গে আমাদের সেই বিধুর কি সম্পর্ক? সে তো অদৃশ্য ছিল না। না, তখন আমি অদৃশ্য ছিলুম না, এখন হয়েছি। এও কি সম্ভব? মানুষ অদৃশ্য হতে পারে? সে আলোচনা পরে করব। আপাতত আমায় কিছু খেতে দাও। আজ 3 দিন আমার পেটে অন্ন যায়নি। আজ আমার খিদে নেই বলে কিছু খাইনি। আমার খাবার ওই তোমার পাশের টেবিলেই চাপা দেয়া আছে, ইচ্ছা করলে খেতে পারো। নিরাকার বিধুর আর তর সইল না। পূর্ণবাবু অবাক হয়ে দেখলেন তার টেবিলের ওপরে রাখা খাবারের থালার ঢাকনিটা হঠাৎ যেন জ্যান্ত হয়ে এক লাফ মেরে টেবিলের আর এক পাশে গিয়ে পড়ল, আর তারপর খাবারগুলো জ্যান্ত হয়ে শূন্যে টপাটপ লাফ মারতে শুরু করলো। খেতে খেতে নিরাকার বিধু বলল, এতক্ষণে যেন বাঁচলুম। আমি ঈশ্বরের মতো নিরাকার হয়েছি বটে, কিন্তু ক্ষুধা তৃষ্ণাকে এখনো জয় করতে পারিনি। ভাগ্যিস দৈব গতিকে তোমার বাড়িতেই এসে পড়েছি। তোমার দেহ নিরাকার হয়েছে বটে, কিন্তু তোমার দেহের রক্ত তো চর্মচক্ষুকে ফাঁকি দিতে পারে না। ব্যাপার কি? তুমি আহত হয়েছো কেন? সে অনেক কথা, পরে বলবো। আপাতত এইটুকু শুনে রাখো, একটা পাজি লোক আমার টাকা নিয়ে পালাচ্ছিল। তাকে ধরতে গিয়েই আমার এই বিপদ হয়েছে। ভাই পূর্ণ, আজ আর আমি কথা বলতে পারছি না। 3 দিন আমি ঘুমোইনি। আমাকে
ঘুমাবার একটু ঠাঁই দাও। তুমি এই ঘরেই ঘুমোতে পারো, আমি অন্য ঘরে যাচ্ছি। আর তোমার দু একটা বাড়তি জামা কাপড় আমাকে দিয়ে যাও। আচ্ছা। পূর্ণবাবু একখানা আলোয়ান, একটা গরম কোট, একটা ফ্লানেলের শর্ট, একখানা কাপড় ও একজোড়া জুতো এনে দিলেন। বিধু যখন সেইগুলো পরল তখন তার দেহের একটা নির্দিষ্ট গঠন পূর্ণবাবুর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। যদিও জামার উপরে তার মুন্ডু, জামার হাতার তলায় তার হাত দুটো এবং হাঁটুর কাপড় ও জুতোর মাঝখানে তার পা দুটো দৃশ্যমান হলো না বলে সে দেহটাকে অত্যন্ত কিম্ভূতকি মাখার দেখাতে লাগলো। বিধু বলল, ভাই পূর্ণ, এইবারে আমি একটু ঘুমিয়ে নেব, বাকি কথা সব কাল সকালে বলবো। হ্যাঁ, ভালো কথা, আমি এখানে আছি এই কথা তুমি কাউকে বলবে না তো? কেন? লোকে আমার কথা টের পায়, এটা আমি পছন্দ করি না। সাবধান, আমার এ কথা ভ্রমেও ভুলো না। পূর্ণবাবু সে ঘর ছেড়ে বেরিয়ে অন্য একটা ঘরে গিয়ে ঢুকলেন। তার চোখে সে রাত্রে আর ঘুম এলো না। একখানা ইজি চেয়ারের উপর বসে পড়ে তিনি নানা কথা ভাবতে লাগলেন। অদৃশ্য মানুষ, শ্রীপুরের আর সকলের মতো আমারও মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এও কি সম্ভব? হ্যাঁ, সমুদ্রের জলে যারা বাস করে আমাদের চোখে তারা অদৃশ্য বটে, পুকুরের জলে যেসব জীব বাস করে তারাও অদৃশ্য, কিন্তু পৃথিবীর হাওয়ার জগতে যারা বাস করে তারা কখনো অদৃশ্য হতে পারে না। ভেবে চিন্তেও তিনি কুল কিনারা পেলেন না। রাত পুইয়ে গেল। সকালবেলায় খবরের কাগজ এলো। খবরের কাগজে পূর্ণবাবু অত্যন্ত আগ্রহের সহিত অদৃশ্য মানুষের সমস্ত কীর্তিকলাপ পড়ে ফেললেন। যে কথাগুলো তিনি জানতে পারলেন সেগুলো হচ্ছে এই রকম: অদৃশ্য মানুষ স্বাস্থ্যনিবাসের উপরে বিষম অত্যাচার করেছে। অদৃশ্য মানুষ ডাক্তার মানিক বাবুর বাড়ি থেকে টাকা চুরি করেছে। অদৃশ্য মানুষ শ্রীপুরের অসংখ্য স্ত্রী পুরুষকে আহত করেছে। অদৃশ্য মানুষ শ্রীপুরের ব্যাংক থেকে কয়েক হাজার টাকার নোট নিয়ে পালিয়েছে এবং রাজপথের পথিকদের পকেট কেটে অনেক টাকা সরিয়েছে এবং প্রভৃতি। পূর্ণবাবু নিজের মনেই বললেন, সর্বনাশ! বিধু কেবল অদৃশ্য নয়, উন্মত্তও বটে। ইচ্ছা করলে পৃথিবীতে সে সাংঘাতিক কাণ্ড ঘটাতে পারে, মানুষের সমাজের সমস্ত নিয়ম বদলে দিতে পারে। আর আমি কিনা তাকে স্বাধীনভাবে আমারই ঘরে ছেড়ে রেখে এসেছি। তাকে কি স্বাধীনতা দেয়া উচিত? না না না, কখনোই নয়। পূর্ণবাবু একখানা কাগজে তাড়াতাড়ি কি লিখলেন। তারপর কাগজখানা একখানা খামের ভিতরে পুরে চাকরকে ডেকে বললেন, এই ভম্বল, এই শোন, এই চিঠিখানা চুপি চুপি থানায় গিয়ে দিয়ে আয়। চাকর চলে গেল। ঠিক সেই সময় তার শয়ন ঘরের ভিতরে ঝনঝন করে একটা বেজায় আওয়াজ হলো, যেন কাঁচের কি কতকগুলো ভেঙে পড়ল। পূর্ণবাবু তাড়াতাড়ি শয়ন ঘরের দিকে ছুটলেন। ঘরের ভিতরে ঢুকে দেখলেন একটা জানলার সামনে বিধুর স্কন্ধ কাটা মূর্তি দাঁড়িয়ে আছে এবং জানালার সার্সির ভাঙা কাঁচগুলো ঘরের মেঝের ওপর ছড়িয়ে রয়েছে। পূর্ণবাবু বললেন, এ কি ব্যাপার? আমার মেজাজ বেজায় তিক্ত হয়ে আছে, কিছুই ভালো লাগছে না, ভয়ানক রাগ হচ্ছে। রাগের ঝোঁকে তোমার সার্সির কাঁচগুলো ভেঙে ফেলেছি। উন্মাদ রোগের পূর্ব লক্ষণ। তুমি আজকাল মাঝে মাঝে এই রকম করো নাকি? করি। পূর্ণবাবু ঘরের ভিতর নীরবে খানিকক্ষণ পায়চারি করলেন। তারপর বিধুর সামনে গিয়ে দাঁড়িয়ে মৃদু স্বরে বললেন, বিধু, শান্ত হয়ে বসো। কেমন করে তুমি অদৃশ্য হলে সে কথা আমাকে এখনো বলনি, আমার শুনতে ইচ্ছা হচ্ছে। অদৃশ্য হওয়া খুবই সহজ কথা। তোমার কাছে সহজ হতে পারে, কিন্তু আমার কাছে এটা একেবারে অসম্ভব ব্যাপার। তাহলে শোনো, কলেজ ছাড়বার পর আমি যে পদার্থবিজ্ঞান নিয়ে খুব মেতে উঠেছিলুম সে কথা বোধহয় তুমি জানো না।
মোহনপুরে আমার বাসা ছিল। সেখানে প্রায় দিন রাত একটা ঘরে বন্দি হয়ে আমি কেবল পদার্থবিজ্ঞান নিয়ে হরেক রকম পরীক্ষা করতুম। সেই পরীক্ষার ফলেই অদৃশ্য হওয়ার এই অদ্ভুত উপায় আবিষ্কার করেছি। সে উপায়টা কি শুনি? সে কথা ভালো করে বোঝাতে গেলে পদার্থবিজ্ঞানের অনেক কঠিন বিষয় নিয়ে এখন ব্যাখ্যা করতে হয়। সে আমার সময় নেই, তবে খুব সংক্ষেপে দু একটা কথা বলছি, শোনো। ধরো কাঁচের কথা। পাথরের চেয়ে কাঁচ স্বচ্ছ, তাই পাথরের ভিতর দিয়ে দেখা যায় না, কিন্তু কাঁচের ভিতর দিয়ে যায়। অস্পষ্ট আলোতে খুব পাতলা কাঁচ সহজে চোখে পড়ে না, কারণ সে আলো শোষণ ও প্রতিফলন করতে পারে খুবই অল্প। সাধারণ সাদা কাঁচ তুমি যদি জলের ভিতরে ফেলে দাও, তাহলে সে বিশেষ রূপে দৃষ্টি আকর্ষণ করে না। আবার জলের চেয়ে ঘন কোনো তরল পদার্থের ভিতরে কাঁচকে ফেলে দিলে সে প্রায় অদৃশ্য হয়ে যায়, কারণ সেই তরল পদার্থ ভেদ করে খুব অল্প আলোই তার কাছে গিয়ে পৌঁছতে পারে। ঠিক এই কারণেই বাতাসের ভিতরে হাইড্রোজেন গ্যাস অদৃশ্য হয়ে থাকে। কাঁচকে যদি ভেঙে গুঁড়ো করা হয়, তাহলে বায়ু চলাচলের জায়গায় তাকে রাখলে সকলেই দেখতে পায়। কিন্তু সেই দৃশ্যমান কাঁচের গুঁড়ো জলের মধ্যে ফেলে দিলে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সাদা কাগজ স্বচ্ছ নয়, তার ভিতর দিয়ে দৃষ্টি চলে না, কিন্তু ভালো করে তেল মাখিয়ে সাদা কাগজকেও স্বচ্ছ করা যায়। এই রকম সব ব্যাপারের উপরেই নির্ভর করে আমি এই অপূর্ব আবিষ্কার করেছি। তারপর কি হলো বলো? কয়েক বছরের চেষ্টার পরে যখন আমার মনে হলো যে আমি পরীক্ষায় সফল হয়েছি, তখন একদিন একটা বিড়ালকে ধরে আনলুম। তারপর সেই বিড়ালের উপরে আমি আমার আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করলুম। বিড়ালটা ওষুধ খেয়ে কয়েক ঘন্টা ধরে ক্রমাগত চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর আমার চোখের সামনেই ধীরে ধীরে তার দেহ শূন্যে মিলিয়ে গেল। তার দেহ মিলিয়ে গেল বটে, কিন্তু তার মিউ মিউ করে কান্নার জ্বালায় আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল। শেষটা অনেক কষ্ট করে ও তাড়াহুড়ো দিয়ে বিড়ালটাকে ঘর থেকে বিদায় করলো। কিন্তু ঘর থেকে বেরিয়ে পথে গিয়ে আবার সে হইচই বাঁধিয়ে তুলল। বিড়াল মিউ মিউ করছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজপথে বেশ ভিড় জমে গেল। যখন বিড়ালটাকে কিছুতেই আবিষ্কার করা গেল না, তখন তাকে ভুতুড়ে বিড়াল মনে করে সবাই সেখান থেকে পালাতে শুরু করলো। এই ওষুধটা হয়তো এত শীঘ্র আমি নিজের উপরে প্রয়োগ করতুম না, কিন্তু বাধ্য হয়ে শেষটা করতে হলো। পূর্ণ, আমি যে ধনীর ছেলে নই এই কথা তুমি জানো। সামান্য যা কিছু পুঁজি পাটা ছিল, এই পরীক্ষা শেষ করতেই তা ফুরিয়ে গেল। কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা বিষম তাগাদা শুরু করলো। তাগাদায় যখন ফল হলো না, তখন সে নালিশ করে আমার বিরুদ্ধে বডি ওয়ারেন্ট বার করলো। বাড়িওয়ালা ও ওয়ারেন্টকে ফাঁকি দেবার জন্য শেষটা আমি মরিয়া হয়ে ওষুধ খেয়ে অদৃশ্য হয়ে পড়লুম। বাড়িওয়ালার চোখের সামনে দিয়েই আমি সরে পড়লুম, কিন্তু সে আমাকে মোটেই দেখতে পেল না। রাজপথে জনতার ভিড় দিয়ে লক্ষ্যহীনের মতো এগিয়ে চললুম, কিন্তু খানিক দূর এগোতে না এগোতেই নানান রকম মুশকিল হতে লাগলো। মোটর গাড়িগুলো হর্ন না দিয়েই আমার ঘাড়ের উপর দিয়ে চলে যেতে চায়। একটা মুটে এক রাস জিনিস ভরা ঝাঁকা মাথায় করে আমার গায়ের উপর এসে পড়ল। আমি সাঁত করে এক পাশে সরে গেলুম বটে, কিন্তু আমার অদৃশ্য গায়ে ধাক্কা খেয়ে মুটেটা আশ্চর্য হয়ে এমনই চমকে উঠল
যে তার সমস্ত মোট ঘাট পথের উপর পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তার ঝাঁকার ভিতরে কাঁচের কি একটা জিনিস ছিল, তারই এক টুকরো ভেঙে আমার পায়ের তলায় ফুটে গেল ও ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আমি কাঁচের টুকরোটা পা থেকে বার করে ফেলবার চেষ্টা করছি, ইতিমধ্যে সেখানে অনেক লোকজন জমা হয়ে গেল। তারা মুটেটাকে বলল, তুই কানা হয়ে পথ চলছিস নাকি? মুটেটা বলল, না বাবু, ভূতে আমায় ধাক্কা মেরেছে। সব লোক হেসে উঠল। মুটে বলল, ওই দেখুন রক্ত মাখা পায়ের দাগ। বেগতিক দেখে আমি তাড়াতাড়ি সেখান থেকে পালাতে লাগলুম। কিন্তু কি আপদ, যতই অগ্রসর হই রক্ত মাখা পায়ের রেখা আমার পিছনে পিছনেই চলে। রাস্তার ভিড় ক্রমেই বেড়ে উঠল। সকলেই ভীত, বিস্মিত, স্তম্ভিত। সেই মস্ত ভিড় রক্তাক্ত পায়ের দাগ ধরে আমায় অনুসরণ করতে লাগলো। তার উপরে পথের লেড়ে কুকুরগুলো ব্যাপার আরো সঙ্গীন করে তুলল। তারা আমাকে দেখতে পাচ্ছিল না বটে, কিন্তু তাদের তীব্র ঘ্রাণ শক্তি আমাকে আবিষ্কার করে ফেললো অনায়াসেই। হতভাগারা আমাকে ঘেউ ঘেউ করে কামড়ে দিতে এলো। ব্যতিব্যস্ত হয়ে আমি কি করব ভাবছি, এমন সময় দেখি একখানা ফিটন গাড়ি সেইখান দিয়ে যাচ্ছে। এক লাফে তার উপরে উঠে পড়লুম। গাড়িখানা দুলে উঠল। গাড়োয়ান সন্দিগ্ধ দৃষ্টিতে পিছন ফিরে একবার দেখল, কিন্তু কিছুই দেখতে না পেয়ে আশ্বস্ত হয়ে আবার গাড়ি চালাতে লাগলো। খানিক পরেই নতুন বিপদ। একটা ভীষণ মোটা মেম হঠাৎ সেই গাড়িখানার উপরে চড়ে বসলো। আমি তাড়াতাড়ি অন্য দরজা দিয়ে আবার পথের উপর লাফিয়ে পড়লুম। এবারে খুব সাবধানে সকলকে এড়িয়ে পথ চলতে লাগলুম। সন্ধে পর্যন্ত এরকম ঘুরে ঘুরে রীতিমতো ক্ষুধার উদ্রেক হলো। একখানা খাবারের দোকানের পাশে গিয়ে দাঁড়ালাম। দোকানে যেই একটু অন্যমনস্ক হয়, অমনি খান 2-3 লুচি বা 2-1খানা কচুরি বা 2-একটা আলুর দম প্রভৃতি টপ টপ করে সরিয়ে ফেলি। কিন্তু 2-একটা খাবার মুখে ফেলেই নতুন এক বিপদের সম্ভাবনায় মুচড়ে পড়লুম। আমার দেহের রক্ত যেমন বাইরের আলো হাওয়ার সংস্পর্শে এলে আর অদৃশ্য থাকে না, তেমনি বাইরের কোনো খাবার জিনিসও হজম না হওয়া পর্যন্ত উদরের মধ্যে দৃশ্যমান হয়েই থাকে। এই সত্যটা ধরতে পেরেই পেটের ক্ষুধা পেটে নিয়ে পালিয়ে এলুম। সারাদিন ঘুরে ঘুরে ও অনাহারে শরীরে এলিয়ে পড়ল। এখন উপায়, বাসায় ফেরবার পথ নেই। রাস্তায় রাস্তায় কতক্ষণ আর এমন করে ঘুরে বেড়াবো? সারা দেহে এক টুকরো কাপড় নেই, তার উপরে পৌষ মাসের প্রখর শীত। কাঁপতে কাঁপতে ভাবতে লাগলুম, কোনো রকমে যদি জামা কাপড় ও জুতো জোগাড় করতে পারি আর চশমা, ব্যান্ডেজ ও পরচুলা প্রভৃতির সাহায্যে মুখের অদৃশ্য অংশগুলো ঢাকা দিতে পারি, তাহলে আমার চেহারা খুব চমৎকার দেখতে না হলেও একরকম চলনসই হতে পারে। কেউ শুধলে বললেই হবে যে দৈব দুর্ঘটনায় চোট খেয়েছি বলে মুখে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। আরো মিনিট 15 পথ চলবার পরই যা খুঁজছিলুম সেই সুযোগই পেলুম। একটা বাড়ির সামনে সাইনবোর্ডে লেখা রয়েছে, এক কড়ি বিশ্বাস অ্যান্ড কোম্পানি। এইখানে যাত্রা ও থিয়েটারের সকল রকম সাজ পোশাক ও সরঞ্জাম সুলভে ভাড়া দেয়া হয়। কোনো রকম ইতস্তত না করে একেবারে ঘরের ভিতরে প্রবেশ করলুম। ঘরের ভিতরে একটা টাক মাথা বুড়ো একটা বাক্সের সামনে মাদুরের উপর বসে একখানা খাতায় কি লিখছিল। আমার পায়ের শব্দে চমকে মুখ তুলে দেখল, কিন্তু সামনে কিছুই দেখতে না পেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। চারিদিকে সিন্দুক, বাক্স ও তোরঙ্গ সাজানো রয়েছে। দেয়ালে হরেক রকম সাজ পোশাক, পরচুল ও গোঁপ দাড়ি ঝোলানো রয়েছে। নানা রকমের মুখোশ ও অস্ত্র শস্ত্র টাঙানো রয়েছে। আমি পা টিপে টিপে একটা কোণের দিকে যাবার চেষ্টা করলুম, কিন্তু এমনই আমার কপাল যে হঠাৎ আমার ধাক্কা লেগে একটা তোরঙ্গ গেল হুড়মুড় করে পড়ে।
বুড়ো এবারে কাজকর্ম ফেলে একেবারে উঠে দাঁড়ালো। যে তোরঙ্গটা পড়ে গিয়েছিল তার কাছে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে চেয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুই আবিষ্কার করতে না পেরে আরো বেশি হতভম্ব হয়ে গেল। এই সুযোগ আমি ছাড়লুম না। হঠাৎ বুকের উপর ঝাঁপিয়ে পড়ে জোরে তার গলা টিপে ধরলুম। 2-4 বার গুঁগো করেই সে অজ্ঞান হয়ে গেল। তারপর বলো কি হে, তুমি অনায়াসেই বুড়োটার গলা টিপে ধরলে? তখন তাছাড়া আর কি উপায় ছিল বলো? যে অবস্থায় আমি পড়েছিলুম, আমাকে বাঁচতে হবে তো। তা বলে নিজেকে বাঁচাবার জন্য তুমি অনায়াসেই অন্য কাউকে খুন করতে পারো? কি অন্যায়! হ্যাঁ, তা পারি। আত্মরক্ষা হচ্ছে জীবনের ধর্ম। নিজেকে বাঁচাবার জন্য নরহত্যা করা আমি অপরাধ বলে মনে করি না। এর ভেতরে তুমি অন্যায়টা দেখলে কোথায়? পূর্ণবাবু খানিকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, বিধু, তোমার স্বভাব ঢের বদলে গেছে দেখছি। কিন্তু সে কথা যাক, বলো তুমি যা বলছিলে বলো। খানিকটা দড়ি নিয়ে বুড়োর হাত পা আমি বেঁধে ফেললুম। তার মুখে কতগুলো ন্যাকড়া গুজে দিলুম, যেন হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে চেঁচিয়ে না ওঠে। তারপর নিজের মনের মতো পোশাক বেছে নিয়ে পরে ফেললুম। পরচুল, দাড়ি গোঁপ, একখানা ঠুলি চশমা নিয়ে মুখের অদৃশ্য অংশ ঢাকা দিলুম। একটা মুখোশের নাক কেটে নিয়ে নিজের মুখের যথাস্থানে বসিয়ে দিলুম। তারপর মাথা থেকে গলা পর্যন্ত ব্যান্ডেজ করে একখানা আয়নার সামনে পরীক্ষা করে দেখলুম। আমার মুখখানা দেখতে অদ্ভুত হলেও অমানসিক হয়নি। বুড়োর বাক্স হাতরে 200-500 টাকা পেলুম। নোট ও টাকাগুলো পকেটে পুরে আবার রাস্তায় বেরিয়ে পড়লুম। পরের টাকা নিতে তোমার সংকোচ হলো না? একদমই না। টাকা যার কাছে আছে তারই হয়। লোকে তা বুঝলে এতদিন পৃথিবীতে আর গরিব থাকতো না। সেখান থেকে এক হোটেলে ঢুকে আগে পেটের ক্ষুধাকে শান্ত করলুম। তারপর কেমন করে আবার নিজের বাসায় ফিরে গিয়ে আমার পুঁথিপত্র ও ওষুধের শিশি বোতলগুলো শ্রীপুরে পাঠাবার ব্যবস্থা করে নিজেও এখানে এসে হাজির হলুম। সেসব কথা আর না বললেও চলবে। শোনো পূর্ণ, আমি হচ্ছি অদৃশ্য মানুষ, কিন্তু নিরাকার হওয়ার আগে অদৃশ্য হওয়ার যেসব আনন্দ মনে মনে কল্পনা করেছিলুম, আজ সেসব আকাশ কুসুমের মতো মিলিয়ে গিয়েছে। এখন আমার মতো অসহায় আর কেউ নেই। আমাকে সবাই ভয় করে, ভীষণ শক্ত বলে মনে করে। কোনো সাধারণ মানুষের সাহায্য না পেলে পৃথিবীতে আমার পক্ষে বেঁচে থাকাই অসম্ভব। সেই জন্যই বংশীবদনকে আমার সঙ্গী করেছিলুম। কিন্তু সে হতভাগাও আমার পুঁথিপত্র ও টাকা চুরি করে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। মনে করছি এখন তোমার এখানেই কিছুদিন থাকবো। ভগবান তোমার সঙ্গে আমার দেখা করিয়ে দিয়েছেন। মনে করলেই আমরা দুজনেই দুজনকে অনেক উপকার করতে পারি। তুমি আমাকে আশ্রয় দেবে, আমাকে লুকিয়ে রাখবে, আর আমি দুনিয়ার ঐশ্বর্য লুটে নিয়ে এসে তোমার কাছে সঁপে দেব। তুমি আমাকে সাহায্য করবে তো পূর্ণ? পূর্ণবাবু চুপ করে বসে রইলেন। চুপ করে রইলে যে? পূর্ণ, তুমি কি আমার কথায় রাজি নও? পূর্ণ, নিচে যেন দরজা খোলার শব্দ হলো না? ওই, আমি তো শুনতে পাইনি। বিধু খানিকক্ষণ কান পেতে শুনল, তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, সিঁড়ির ওপরে নিশ্চয়ই কাদের পায়ের শব্দ হচ্ছে। কারা কারা ওপরে আসছে? কে কে আবার আসবে? কিন্তু বিধুর সন্দেহ দূর হলো না। সে তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। পূর্ণবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার আগেই দরজার কাছে গিয়ে হাজির হলেন। বিধু গর্জন করে বলল, বিশ্বাসঘাতক!
এবং তারপরেই সে পূর্ণবাবুর ওপরে লাফিয়ে পড়ল এবং দু হাতে সবলে তার গলা টিপে ধরে তাকে এক টানে মেঝের উপরে আছড়ে ফেলল। যন্ত্রণায় আর্তনাদ করে পূর্ণবাবু তখনই উঠে বসলেন এবং সেই অবস্থায় দেখলেন তার চোখের সামনেই জামা কাপড়গুলো টান মেরে খুলে ফেলে বিধু আবার নিরাকার হয়ে গেল। এই সময় আচমকাই তার দেহের উপরে হুড়মুড় করে একটা অদৃশ্য ভার এসে পড়ল এবং সঙ্গে সঙ্গে তিনিও হলেন একেবারে কুপোকাত। দারোগা মশাই যখন আবার দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠতে পারলেন তখন দেখলেন পূর্ণবাবু রক্তাক্ত মুখে সবেগে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছেন। তিনি দারোগা বাবুর সামনে এসে বললেন, অদৃশ্য মানুষ আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আপনারা বুঝি ঢাকঢোল বাজিয়ে চোর ধরতে যান? কেন বলুন দেখি? কেন এখনো তা বুঝতে পারছেন না? আপনারা এমন গোলমাল করে বাড়ির ভেতর ঢুকেছেন যে সে আগে থেকেই সাবধানে পালিয়ে গেল। তাই তো, বড্ড ভুল হয়ে গেছে। হ্যাঁ, আর এ ভুল শোধরাবার উপায় নেই। অদৃশ্য মানুষকে হাতে পেয়েও ছেড়ে দিলেন। তার মাথা খারাপ হয়ে গেছে, সেটা বদ্ধ পাগল। সে মানুষের টাকা কেড়ে নেবে, নরহত্যা করবে, পৃথিবী তার অত্যাচারে জর্জরিত হয়ে উঠবে। আমি তার সমস্ত মনের কথা শুনেছি। সে সমস্ত মানুষকে ঘৃণা করে। আজকের ব্যাপারের পর সে আর কাউকেই ক্ষমা করবে না। ছি 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 ছি, কি সর্বনাশটা করলেন বলুন দেখি আপনারা। তাকে কি ধরবার আর কোনোই উপায় নেই? উপায় থাক আর না থাক, আমাদের চেষ্টা তো করতেই হবে। আচ্ছা দাঁড়ান, শুনুন। শ্রীপুরের চারদিকে চৌকিদার রাখুন। তারা সব পথঘাট আগলে থাক। পথে ঘাটে কুকুরেরা ঘেউ ঘেউ করলেই খোঁজ নিন। তার মুখেই আমি শুনেছি সে অদৃশ্য হলেও কুকুরেরা তার অস্তিত্ব টের পায়। শ্রীপুরের সমস্ত লোককে সশস্ত্র আর সাবধান হয়ে থাকতে বলুন। কেউ যেন তার বাড়ির ভিতর ঢোকবার পথ খোলা না রাখে। সর্বত্রই খাবার দাবার যেন লুকিয়ে রাখা হয়, যেন সে খাবার চুরি করে খেতে না পারে, যেন সে অনাহারে থাকে। তাহলে আপনিও আসুন, এ বিষয়ে চটপট একটা ব্যবস্থা করে ফেলা যাক। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আর একটা কথা জেনে রাখুন। তার অদৃশ্য দেহের ভিতর হজম না হওয়া পর্যন্ত খাবার দেখা যায়। খাবার হজম করবার জন্য তাকে লুকিয়ে থাকতে হবে। এখানকার প্রত্যেক বনে জঙ্গলে আর ঝোপে ঝাড়ে পাহারা দেবার জন্য লোক রাখতে হবে। যদি দরকার হয় পথে ঘাটে কাঁচের টুকরো ছড়িয়ে রাখতে হবে। তার পা আহত হলে রক্ত পড়ে, আর সে রক্ত অদৃশ্য নয়। জানি এ ব্যবস্থা নিষ্ঠুর, কিন্তু উপায় কি? সে একে অদৃশ্য, তার ওপর পাগল আর হিংস্র জন্তুর মতো ভয়ঙ্কর। এত তো আটঘাট বেঁধে কাজ করতে বলছেন, কিন্তু তার আগেই সে যদি এমন লোক ছেড়ে লম্বা দেয়? সে এখনই এখান থেকে নড়বে বলে মনে হয় না। বংশী বলে কে একটা লোক তার দরকারি পুঁথিপত্র নিয়ে পালিয়েছে। আমার বোধ হয় সেগুলি সে আগে ফিরে পাওয়ার চেষ্টা করবে। তাহলে আর দেরি নয়, আসুন বেরিয়ে পড়া যাক। অদৃশ্য মানুষ নিশ্চয়ই দুর্জয় ক্রোধে অন্ধের মতো হয়ে পূর্ণবাবুর বাড়ির ভিতর থেকে বেরিয়ে পড়েছিল, কারণ সেই বাড়ির দরজার সামনে তখন একটা ছোট শিশু নিজের মনে খেলা করছিল। আচম্বিতে কোনো অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে ছুঁড়ে দূরে ফেলে দেয় এবং বেচারির একখানা পা ভেঙে যায়। তারপর ঘন্টা কয়েকের মধ্যে আর তার কোনোই সন্ধান পাওয়া গেল না। হয়তো পূর্ণবাবুর বিশ্বাসঘাতকতায় ও নিজের আশায় নিরাশ হয়ে খানিকক্ষণের জন্য সে অত্যন্ত দমে গিয়েছিল এবং কোনো নির্জন স্থানে নিশ্চেষ্টভাবে বসে ভবিষ্যতের কর্তব্য স্থির করে নিয়েছিল। কিন্তু সে জানতে পারল না ইতিমধ্যে তার বিরুদ্ধে সমস্ত পৃথিবী কিরকম জাগ্রত হয়ে উঠেছে। শ্রীপুরের ঘরে ঘরে প্রত্যেক সদর দরজা আজ বন্ধ। কোনো স্কুল, কলেজ, এমনকি আপিসও আজ খোলা নেই। দোকানদাররা পর্যন্ত তাদের দোকানের ঝাঁপ তুলে দিয়েছে এবং পথে পথে সেপাইরা অস্ত্রশস্ত্র নিয়ে পাহারা দিয়ে বেড়াচ্ছে। শ্রীপুর শহরের প্রান্তে নদীর ঘাটে খেয়া পারাপার আজ বন্ধ এবং শ্রীপুর স্টেশনের সমস্ত রেলগাড়িরই কামরার দরজা আর জানালা আজ বন্ধ থাকবে। শ্রীপুর থেকে মালগাড়ি যাওয়াও আজ বন্ধ করে দেওয়া হয়েছে। কি জানি
খোলা মালগাড়ি পেয়ে অদৃশ্য মানুষ পাছে তার উপরে চড়ে সকলের অজান্তে সেখান থেকে পলায়ন করে। মাঠে মাঠে, বনে জঙ্গলে, আনাচে কানাচে মোটা মোটা লাঠি সোটার, রামদা, তরোয়াল ও সরকি নিয়ে দলে দলে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং হাওয়ায় কোথাও একটা পাতা নড়লেই হাঁ হাঁ করে সেই দিকে ছুটে যাচ্ছে। অদৃশ্য মানুষ যে শ্রীপুরের মায়া এখনো ত্যাগ করেনি, শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। শ্রীপুরের এক পাটকলের ম্যানেজার ছিলেন চন্দ্রভূষণ বাবু। সন্ধ্যার কিছু আগে নদীর ধারের মাঠের ভিতরে হঠাৎ তার মৃতদেহ পাওয়া গেল। চন্দ্রবাবুর সর্বাঙ্গে ভয়ানক প্রহারের দাগ এবং তার মাথাটাও কে ভেঙে গুঁড়ো করে দিয়ে গেছে। চন্দ্রবাবুর মৃতদেহের পাশে তার নিজের মোটা বেতের লাঠিটা দুটুকরো হয়ে পড়েছিল এবং তার খানিক তফাতে ছিল একটা মোটা লোহার রক্তমাখা গড়াদ। বেশ বোঝা গেল ওই গড়াদের সাহায্যেই চন্দ্রবাবুকে কেউ হত্যা করে গিয়েছে। এই ব্যাপারে শহরময় অত্যন্ত হইচই পড়ে গেল। চন্দ্রবাবু ছিলেন নির্বিরোধী ভালো মানুষ, শ্রীপুরে কেউ তার শত্রু ছিল না। সুতরাং সকলেরই ধারণা ছিল অদৃশ্য মানুষ ছাড়া এ কাজ আর কেউ করেনি। কিন্তু চন্দ্রবাবুকে খামোকা সে খুন করতে যাবে কেন? এ খুন যে টাকার জন্য নয় তার প্রমাণ চন্দ্রবাবুর পকেট থেকে মানি ব্যাগটা হারায়নি। তবে অনেক খোঁজাখুঁজির পর সঠিক ব্যাপারটা জানা না গেলেও একটা হদিশ পাওয়া গেল। মাঠের ধারের একখানা বাড়ি থেকে একটা ছোট মেয়ে যা দেখেছিল তাই নিয়ে সকলে অনেক রকম জল্পনা কল্পনা করতে লাগলো। মেয়েটি যা বলল তা এরকম: মাঠের ওপর দিয়ে একটা লোহার গড়াত ঠিক পাখির মতন নাকি উড়ে যাচ্ছিল, আর তার পিছনে লাঠি ঘোরাতে ঘোরাতে ছুটছিলেন চন্দ্রবাবু। মেয়েটি অবশ্য তার পরের কথা আর কিছুই বলতে পারল না। সবাই যা আন্দাজ করল তা হচ্ছে এই অদৃশ্য মানুষ বোধহয় সশস্ত্র হওয়ার জন্য কোনো বাড়ির জানলা থেকে এই লোহার গড়াতটা খুলে নিয়েছিল। সে যখন মাঠের ওপর দিয়ে যাচ্ছিল তখন তাকে দেখা না গেলেও তার হাতের লোহার গড়াতটা অদৃশ্য হয়নি। আর সেই উড়ন্ত গড়াত দেখে চন্দ্রবাবু বোধহয় আশ্চর্য হয়ে তাকে নিজের হাতের লাঠি দিয়ে আঘাত করবার চেষ্টা করছিলেন। অদৃশ্য মানুষ তার হাত ছাড়াবার চেষ্টা করেও যখন মুক্তি পায়নি তখনই তাকে হত্যা করতে বাধ্য হয়েছে। চন্দ্রবাবুকে হত্যা করে অদৃশ্য মানুষ যে কোন দিকে গেল তাও ঠিক বোঝা গেল না। তবে ইতিমধ্যে তার বিরুদ্ধে যে মস্ত একটা চক্রান্তের সৃষ্টি হয়েছে এটা বোধহয় সে বুঝে নিয়েছিল, কারণ চারিদিকে এমন সতর্ক পাহারা সত্ত্বেও কেউ তাকে আর আবিষ্কার করতে পারল না। তবে সন্ধ্যার পরে একদল কুলি যখন মাঠ পার হয়ে শ্রীপুরের দিকে আসছিল তখন তারা নাকি শুনতে পেয়েছিল যে মাঠের ভিতরে কোনো অদৃশ্য কণ্ঠ থেকে কখনো কান্নার, কখনো হাসির, আবার কখনো গর্জনের রোমাঞ্চকর শব্দ হচ্ছে। ভূত মনে করে কুলিরা প্রাণপণে ছুটে পালিয়ে এসেছিল সেখান থেকে। সকালবেলায় পূর্ণবাবু একখানা অদ্ভুত পত্র পেলেন। চিঠিখানা বেয়ারি। পত্রলেখক লিখেছে, পূর্ণ, তুমি একদমই চালাক আর ভালো মানুষ নও। আমি তোমাকে বিশ্বাস করেছিলুম, আর তুমি বন্ধু হয়েও আমাকে ধরিয়ে দিলে। আমার সঙ্গে এই রকম বিশ্বাসঘাতকতা করে তোমার কি স্বার্থ সিদ্ধি হবে তা তুমিই জানো। তোমারই চক্রান্তে আমাকে একটা দিন হাটে মাঠে বাটে ঘেউ কুকুরের মতো পালিয়ে বেড়াতে হয়েছে, যাতে আমি খেতে ও ঘুমোতে না পাই। সেজন্য তুমি কোনো সুব্যবস্থা করতেই বাকি রাখোনি। তবু আমি পেট ভরে খেয়েছি ও সারা রাত প্রাণ ভরে ঘুমিয়েছি।
এ খবর শুনে তুমি বোধহয় খুব খুশি হবে। এইবারে আসল নাটক শুরু হবে। হাসির নাটক নয়, বিয়োগান্ত নাটক, অর্থাৎ তার মধ্যে পতন ও মৃত্যুর কোনো অভাব হবে না। এই চিঠি যখন তুমি হাতে পাবে তখন থেকেই বিভীষিকা শুরু হবে। আজ থেকে শ্রীপুরের সর্বশক্তিমান মহারাজা হচ্ছি আমি, অদৃশ্য মানব। কাকে রাখবো আর কাকে মারবো সে কথা কেবল আমি জানি। তবে প্রথম দিনে আমি কি করব সে কথাটা তোমার কানে কানে চুপি চুপি আমি জানিয়ে রাখছি। আমার সঙ্গে শত্রুতা করলে কি হবে তার একটা দৃষ্টান্ত দেখাবার জন্য প্রথম দিনেই একজনের জন্য আমি প্রাণদণ্ডের ব্যবস্থা করব। আসামির কি নাম জানো? আসামির নাম হচ্ছে বাবু পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। মৃত্যুর দূত এখনই তার দিকে অগ্রসর হয়েছে। সে ঘরের দরজার চাবি বন্ধ করে বসে থাকতে পারে, বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকতে পারে, নিজের চারিদিকে অগুন্তি সেপাই রাখতে পারে, সে যা খুশি করতে পারে। কিন্তু তবু মৃত্যু, অদৃশ্য মৃত্যু তাকে গ্রহণ করবার জন্য এগিয়ে আসছে। তাকে আমি খুব সাবধান হতে বলি, কারণ লোকে তাহলেই বুঝতে পারবে যে সাবধান হলেও আমার হাত থেকে রক্ষা নেই। যে তাকে সাহায্য করবে তাকেই মরতে হবে। তুমি শুনে রাখো বন্ধু, আজকে পূর্ণের মৃত্যু দিবস। পূর্ণবাবু চিঠিখানা হাতে নিয়ে নাড়তে নাড়তে বললেন, বিধু ঠাট্টা করে এই চিঠিখানা লেখেনি, সে তার মনের কথাই খুলে লিখেছে। এবার তিনি আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তার সামনে যে গরম চা ঠান্ডা হয়ে যাচ্ছে সেদিকেও তার কোনো খেয়াল রইল না। আগে চাকরকে ডেকে তিনি বাড়ির ভিতরে ঢুকবার সব পথ বন্ধ করে দিতে বললেন। তারপর দেরাজের ভিতর থেকে একটা রিভলভার বার করে নিজের পকেটে পুরলেন। তারপর ঘরের ভিতরে পায়চারি করতে করতে নিজের মনেই বললেন, বিধু, তাহলে কাল আহার আর নিদ্রা থেকে তুমি বঞ্চিত হওনি। বেশ বেশ, তাই মনের আনন্দে তুমি আমার প্রাণদণ্ডের ব্যবস্থা করেছ, এও মন্দ কথা নয়। কিন্তু বিধু, তুমি যতই অদৃশ্য হও, টেক্কা মারব কিন্তু আমি। এই কথা বলতে বলতে তিনি টেলিফোনের কাছে গিয়ে হাজির হলেন এবং থানার দারোগাকে সকল কথা খুলে জানালেন। দারোগা বললেন, আমি এক্ষুনি আপনার বাড়িতে যাচ্ছি। টেলিফোনের কাছ থেকে তিনি একটা জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ রাজপথের দিকে তাকিয়ে থেকে নিজের মনেই আবার বললেন, কে জানে বিধু এতক্ষণ আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে কিনা। হয়তো সে এখন পথে দাঁড়িয়ে আমার পানেই তাকিয়ে আছে। একটা কি জিনিস ছপ করে জানলার সার্সির ওপরে এসে পড়ল। পূর্ণবাবু আঁতকে উঠে তাড়াতাড়ি পিছু হটে এলেন এবং তারপরে উচ্চস্বরে হেসে উঠে বললেন, ও চড়ুই পাখি, আমার মনে নিশ্চয়ই ভয় ঢুকেছে, নইলে সামান্য একটা চড়ুই পাখি আমাকে এমন চমকি দিতে পারে। সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তিনি নিজে নিচে নেমে গেলেন। দরজার এপাশে দাঁড়িয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, কে? দরজার ওপাশ থেকে দারোগাবাবু সাড়া দিলেন। পূর্ণবাবু দরজার খিল খুলে দরজাটা একটুখানি ফাঁক করে আগে উঁকি মেরে দেখে নিলেন সত্যি দারোগাবাবু কিনা। তারপর নিঃসন্দেহ হয়ে দরজার এক পাটি খুব কম করে খুলে দারোগাবাবুকে ভিতরে এনে আবার খিল তুলে দিলেন। দুজনে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে উঠবার আগেই শুনলেন একটা ঘরের ভিতর থেকে ঝনঝন করে সার্সি ভাঙার আওয়াজ এলো।
দুজনে সে ঘরে গিয়ে ঢুকতে না ঢুকতেই আরো শাসির কাঁচ ভেঙে পড়ল। পূর্ণবাবু বিবর্ণ মুখে বললেন, বিধু তার প্রতিজ্ঞা রক্ষা করেছে, আমার বাড়ি অবরোধ শুরু হলো। আচ্ছা, বাড়ির বাইরে থেকে কোনো কিছু ধরে কেউ ওপরে উঠতে পারবে না তো? টিকটিকি আর পাখি ছাড়া কেউ পারবে না। বড় বড় ঢিল বৃষ্টি হচ্ছে। কতগুলো সার্সি ভাঙল গুণে বলা দায়। অদৃশ্য মানুষকে দেখা যাচ্ছে না। বাড়ির ভিতর ঢুকতে না পেরে সে ঢিল ছুঁড়েই মনের আক্রোশ মিটিয়ে নিচ্ছে। পূর্ণবাবু মাথা চুলকাতে চুলকাতে বললেন, এখন এখন কি করা যায় বলুন দেখি। একটা উপায় আমার মনে হচ্ছে। আপনি কাল বললেন না যে কুকুরেরা অদৃশ্য মানুষের গন্ধ পায়? হ্যাঁ, আমার 3টে ডাল কুত্তা আছে, বলেন তো নিয়ে আসি। তারা চোখে দেখতে না পারলেও ঠিক ওই দুরাত্মাকে ধরে ফেলবে। কিন্তু বাইরে যাবে কেমন করে? বিধু যে পথ আগলে আছে। আপনার রিভলভারটা যদি দেন তাহলে ঠিক আমি যেতে পারবো। রিভলভারটা দেখলে ও বদমাইশ নিশ্চয়ই আমার কাছে আসবেন। পূর্ণবাবু অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও রিভলভারটা দারোগার হাতে সমর্পণ করলেন। তারপর নিচে নেমে আচমকা সদর দরজাটা খুলে দারোগাকে বার করে দিয়েই তখনই আবার দরজা বন্ধ করে দিলেন। দারোগা পূর্ণবাবুর বাড়ির ডান দিকের মাঠ দিয়ে সাবধানে চারিদিকে চোখ রেখে অগ্রসর হলেন। হঠাৎ একটা কণ্ঠস্বর বলল, এই দাঁড়াও তুমি। দারোগা থমকে দাঁড়িয়ে পড়ে রিভলভারটা মুঠোর ভিতরে চেপে ধরলেন। তুমি কোথায় যাচ্ছ? বুক ধুকপুকানি সামলে নিয়ে দারোগা মুখ সাবাসি দেখিয়ে বললেন, সে খবরে তোমার দরকার কি? পর মুহূর্তেই দারোগা নাকের উপরে যেন একটা 5 সের ওজনের ঘুষি এসে পড়ল। থপাস করে মাটির উপরে বসে পড়ে যখন তিনি চোখের সামনে রাশি রাশি সর্ষে ফুল ফোটা দেখতে লাগলেন, তখনই হঠাৎকার অদৃশ্য হাত এসে তার হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিল। যাও, বাড়ির ভেতরে ফিরে যাও, নইলে। দারোগা হতাশভাবে মুখ তুলে দেখলেন যেন কোনো জাদুবিদ্যার বলেই শূন্যে একটা রিভলভার স্থির হয়ে আছে, আর তার নলচেটা তার দিকেই ফেরানো। উঠে দাঁড়াও, আমার সঙ্গে কোনো রকম চালাকি খেলতে এসো না। মনে রেখো, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি। সুরসুর করে ভালো মানুষটির মতন বাড়ির ভেতরে ফিরে যাও। পূর্ণবাবু আর আমাকে দরজা খুলে দেবেন না। কিন্তু তোমাকে ফিরে যেতেই হবে, নইলে তুমি লোকজন ডেকে নিয়ে আসবে। তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কিন্তু আমার কথা না শুনলে তোমাকে আমি বধ করতে বাধ্য হব। দারোগা আচমকা এক লাফ মেরে রিভলভারটা অদৃশ্য হাত থেকে কেড়ে নিতে গেলেন। সঙ্গে সঙ্গেই রিভলভারের মুখ থেকে দপ করে বিদ্যুৎ শিখা জ্বলে উঠল এবং বড় মুহূর্তেই দারোগার দেহ ঘুরে মাটির উপরে আছাড় খেয়ে পড়ে আড়ষ্ট হয়ে রইল। দোতলার একটা জানলার পাল্লা ফাঁক করে পূর্ণবাবু সমস্ত দৃশ্যই দেখছিলেন এবং ইতিমধ্যেই টেলিফোনে সাহায্যের জন্য তিনি থানায় খবর দিয়েছিলেন। দারোগার পতনের পর রিভলভারটা সেখানেই শূন্যে দুলতে লাগল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে পূর্ণবাবু তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে দেখলেন থানা থেকে 4 জন পাহারাওয়ালা এসে হাজির হয়েছে। তিনি চট করে তাদের ভিতরে এনে আবার দরজা বন্ধ করে দিলেন। তোমাদের দারোগা আর বেঁচে নেই। অদৃশ্য মানুষের হাতে রিভলভার আছে, খুব সাবধান। বাড়ির পিছন দিকের একটা দরজার উপরে দুম দুম করে পদাঘাতের শব্দ হতে লাগলো। খিড়কির দরজাটা তেমন মজবুত ছিল না। অদৃশ্য মানুষ বোধ হয় সেটা আবিষ্কার করে ফেলেছে। পাহারাওয়ালাদের নিয়ে পূর্ণবাবু সেই দিকে ছুটলেন, কিন্তু তার আগেই খিড়কির দরজার পলক খিলটা সশব্দে ভেঙে গেল। পূর্ণবাবু চিৎকার করে বললেন, অদৃশ্য মানুষ বাড়ির ভেতর ঢুকলো, মনে রেখো ওর হাতে রিভলভার আছে। পাহাড়ওয়ালারা 2 হাতে লাঠি ধরে এদিকে ওদিকে লুকিয়ে একেবারে প্রস্তুত হয়ে রইল। উপরি উপরি 2বার রিভলভারের গর্জনও শোনা গেল, কিন্তু তার আগেই পূর্ণবাবু তড়াক করে মস্ত লাফ মেরে এক
একটা ঘরে ঢুকে পড়ে সে যাত্রায় প্রাণ রক্ষা করলেন। অদৃশ্য মানুষকে দেখা গেল না বটে, কিন্তু এটা দেখা গেল যে একটা চকচকে রিভলভার শূন্য পথে থেকে থেকে ক্রমেই এগিয়ে আসছে। হঠাৎ একটা পাহাড়ওয়ালা গুপ্তস্থান থেকে বেরিয়ে রিভলভারের পিছন দিকে প্রচন্ড একটা লড়াকু ঘাত করলো। একটা যন্ত্রণাময় চিৎকারের সঙ্গে সঙ্গে রিভলভারটা ছিটকে তফাতে গিয়ে পড়ল। অদৃশ্য মানুষের হাতে আর রিভলভার নেই দেখে পূর্ণবাবু ও অন্য 3 জন পাহাড়াওয়ালা আবার বাইরে বেরিয়ে এলো। যতক্ষণ অদৃশ্য মানুষের হাতে রিভলভারটা ছিল ততক্ষণ তবু তার ঠিকানা পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন সে যে কোথায় আছে সেই রহস্য কিছুই বোঝা গেল না। কিন্তু যে পাহাড়াওয়ালা তার হাতে লাঠি মেরেছিল তাকে সে ক্ষমা করল না। উঠোনে এক কোণে একটা টুল ছিল, হঠাৎ সেখানে শূন্যে উঠে ঘুরতে ঘুরতে প্রথম পাহাড়াওয়ালার মাথার উপর এসে পড়ল। বিকট চিৎকার করে সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপরেই পূর্ণবাবু সভয়ে দেখলেন রিভলভারটা মাটির ওপর থেকে আবার শূন্যে লাফিয়ে উঠল। চোখের নিমিষে বাকি পাহাড়াওয়ালা আবার অদৃশ্য হলো এবং পূর্ণবাবু এবারে খিড়কির দরজা দিয়ে একেবারে বাড়ির বাইরের দিকে দৌড় দিলেন। দুম করে রিভলভারের একটা শব্দ হলো, সেগুলি তাকে স্পর্শ করতে পারল না। পূর্ণবাবু মাঠের ওপর দিয়ে ছুটছেন ঝড়ের মতো বেগে। রিভলভারের লক্ষ্যকে ব্যর্থ করবার জন্য তিনি সাপের মতো এঁকে বেঁকে ছুটতে লাগলেন। খানিক দূরে গিয়ে মুখ ফিরিয়ে তিনি দেখতে পেলেন সেই নাছোড়বান্দা রিভলভারটা তখনও সবেগে তাকে অনুসরণ করছে। সে এক অদ্ভুত দৃশ্য, ছুটন্ত মানুষ ও তার পিছনে শূন্য পথে উড়ন্ত রিভলভার। বাজারের একখানা ছবিতে দেখা যায় ভীত পরশুরামের পিছনে বিষ্ণুর সুদর্শন চক্র শূন্য পথে তেড়ে আসছে। এই দৃশ্যটাও অনেকটা সেই রকম। রিভলভার আরো 2 বার অগ্নিময় ধমক দিল, কিন্তু এবারও ব্যর্থ হল। অদৃশ্য মানুষ নিশ্চয়ই রিভলভার ছোড়ায় অভ্যস্ত ছিল না। এবারের মতো পূর্ণবাবু প্রাণে বেঁচে গেলেন, কিন্তু তবু সে পূর্ণবাবুর পিছু ছাড়ল না। খালি রিভলভারটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ধরবার জন্য আরো জোরে অদৃশ্য পা দুটো চালিয়ে দিল। আমাদের ডাক্তার মানিকবাবু সেদিন পথের ধারে একটা পুকুর ঘাটে বসে নিজের মনে মাছ ধরছিলেন। মানিকবাবুর জীবনে এই একটি মাত্রই শখ আছে, আর তার এই শখ এমন দুর্দান্ত যে তিনি শীত গ্রীষ্ম মানতেনই না, যে কোনো সময় পুকুর ঘাটে গিয়ে ছিপ নিয়ে বসে পড়তেন। কিন্তু এমন একজন অকৃত্রিম মাছ শিকারীর উপরে মাছের দল মোটেই সদয় ছিল না। ঘাটের উপরে তাকে দেখলেই তারা যেন ছিপকে বয়কট করত, কিন্তু সেজন্য মানিকবাবুর উৎসাহ কিছু মাত্র কমতো না। কেউ ঠাট্টা করলে উল্টে বলতেন, ওহে, মাছ ধরতে গেলেই যে মাছ ধরতে হবে এর কোনো মানে আছে? এই তোমরা তো রোজই কত রকম মন্ত্র পড়ে ভগবানকে ডাকো, কিন্তু ভগবান তোমাদেরকে দেখা দেন কি? স্বাভাবিকভাবেই এমন অকাট্য যুক্তির ওপরে কারোর আর কোনো কিছু বলবার কথাই নয়। মানিকবাবু এক মনে মাছ ধরছেন, অর্থাৎ ধরবার চেষ্টা করছেন। এমন সময় দ্রুত পদশব্দ শুনে মানিকবাবু মুখ তুলে দেখলেন ভয়ে ব্যাকুল পূর্ণবাবু পথের ওপর দিয়ে তীর বেগে ছুটে চলেছেন। পুকুর ঘাটে বসে মানিকবাবুর আর বেশি কিছু শোনবার দরকার হলো না। তখন জলের মাছ ডাঙায় না তুলে অদ্ভুত একটা ডিগবাজি খেয়ে ডাঙার মানুষ মানিকবাবু ঝুপ করে একেবারে জলের ভিতরে প্রবেশ করলেন। মাছরা সেদিন কি ভাবলে কি জানি, হয়তো তারা ভাবলো ডাঙায় বসে রোজ বিফল হয়ে মানিকবাবু রাগ করে আজ তাদেরই ধরবার জন্যে জলের ভিতরে ঝাঁপ দিয়েছেন। তবে মাছরা কি ভাবলো আর না ভাবলো সেটা ভাববার অবসর মানিকবাবুর মোটেই ছিল না, কারণ তিনি সাঁতার জানতেন না। জলের ভিতরে প্রবেশ করেই সেই কথাটা তার মনে পড়ল। ভুঁড়ি ভরে জল খেতে খেতে একখানা নিরেট জগদ্দল পাথরের মতো ক্রমেই তিনি নিচের দিকে নামতে লাগলেন। তারপরেই হঠাৎ তার মনে হলো জলের ভিতরে এত নিচে নামা তো বুদ্ধিমানের কাজ নয়। পাগলের মতো 2 বার হাত পা ছুঁড়তেই তার দেহটা আবার উপর দিকে উঠতে লাগলো।
পুকুর ধারের একটা মস্ত বটগাছ জলের ভিতরে অনেকগুলো ঝুড়ি ঝুলিয়ে দাঁড়িয়েছিল। জলে ঝুড়ি ঝুলিয়ে সেও যেন মাছ ধরবার চেষ্টা করছে। ভাগ্যে মানিকবাবুর দেহটা ঠিক সেইখানেই ভস করে ভেসে উঠল। তাই বটের ঝুড়ি ধরে সে যাত্রায় মানে মানে তিনি তার পৈতৃক পানটি রক্ষা করলেন। মানিকবাবু নিজের মনে মনেই বললেন, বাপরে বাপ, যে জলটা আজ খেয়েছি এ জীবনে বোধহয় আর জল তেষ্টা পাবে না। ওই অদৃশ্য মানুষের হাত থেকে বাঁচতে গিয়ে চেষ্টা নিজেই আমি আত্মহত্যা করেছিলাম আর কি। কিন্তু কিন্তু পূর্ণবাবুর কি হলো? মানিকবাবু ভয়ে ভয়ে চারিদিক তাকিয়ে দেখলেন, কিন্তু পূর্ণবাবুর কোনো পাত্তাই পাওয়া গেল না। কিন্তু ওদিকে ইতিমধ্যেই পাশা উল্টে গেছে। পূর্ণবাবুর বাড়ি থেকে বেরিয়ে পাহারাওয়ালারা থানায় গিয়ে খবর দিয়েছে এবং সেখান থেকেই দলে দলে সেপাই পূর্ণবাবুকে রক্ষা করবার জন্য ছুটে এসেছে। এখন পালাবার পালা হচ্ছে অদৃশ্য মানুষের। কিন্তু পাছে সে আবার ফাঁকি দেয়, সেই ভয়ে পূর্ণবাবু সেপাইদের ডেকে চেঁচিয়ে বললেন, শিগগির হাত ধরাধরি করে সবাই গোল হয়ে দাঁড়াও, অদৃশ্য মানুষের মধ্যেই আছে। সকলে তাড়াতাড়ি পূর্ণবাবুর কথা মতো কাজ করল। পূর্ণবাবু আবার বললেন, সবাই ধীরে ধীরে এগিয়ে এসে চক্রটাকে ছোট করে আনো, তাহলে অদৃশ্য মানুষ আর পালাতে পারবেন। তার কথা শেষ হতে না হতেই বিপুল বিক্রমে অদৃশ্য মানুষ আগে থেকেই আক্রমণ করল। এবারে পূর্ণবাবুও তাকে ছাড়লেন না। তার অদৃশ্য দেহটাকে তিনি দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলেন। তারপর দুজনে জড়াজড়ি করে পথের উপরে গিয়ে পড়লেন। সেপাইরা সবাই ছুটে এলো। হাত দিয়ে অনুভব করে সকলে মিলে অদৃশ্য মানুষের মাথা, গলা, বুক, বাহু, কোমর, জানু ও পা সজোরে চেপে ধরল। অদৃশ্য মানুষ একবার যন্ত্রণা বিকৃত বদ্ধস্বরে চিৎকার করে উঠল। তারপর তার সমস্ত দেহ একেবারে স্থির হয়ে গেল। পূর্ণবাবু বলে উঠলেন, ওকে ছেড়ে সরে দাঁড়াও সব, ও আহত হয়েছে, আর পালাতে পারবে না। এদিকে পূর্ণবাবুর ঠোঁট কেটে রক্ত ঝরছিল। তার শরীরের নানা জায়গায় কাটাকুটির দাগ। সেই অবস্থাতে তিনি উঠে অদৃশ্য মানুষের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে আন্দাজে তার বুকের ওপরে হাত দিয়ে বললেন, না, বিধু আর পালাতে পারবে না। এর হৃৎপিণ্ড একেবারেই স্থির হয়ে গেছে, এ আর বেঁচে নেই। তখন শ্রীপুর শহরের সমস্ত লোক সেইখানে এসে জড়ো হয়েছিল। সকলেরই মুখে বিস্ময় ও আতঙ্ক। সকলেই নানা রকম কথা বলে চেঁচামেচি করছে। পূর্ণবাবু সচকিত দৃষ্টিতে দেখলেন, পথের ধুলোর উপরে কাঁচের মতো স্বচ্ছ একখানা মানুষের হাত ক্রমেই বেশি স্পষ্ট হয়ে উঠছে। দেখতে দেখতে তার স্বচ্ছতা দূর হয়ে গেল। তখন তাকে দেখতে লাগলো ঠিক যেন ঘষা কাঁচে একখানা হাতের মতো, ছায়ার মতো ফুটে উঠল। তারপর ধীরে ধীরে সেই ছায়াটা ক্রমেই ঘন ও নিরেট হয়ে উঠল। তারপর অদৃশ্য মানুষ যখন স্পষ্ট রূপে দৃশ্যমান হলো, তখন সে রক্ত মাংসের সম্পূর্ণ গঠন ফিরে পেয়েছে। যে ওষুধের প্রক্রিয়ায় তার জীবন্ত দেহ অদৃশ্য হয়ে গিয়েছিল, মৃত্যু সেই ঔষধির গুণ নষ্ট করে তার রক্ত মাংসে গড়া দেহকে পৃথিবীর ধুলোয় আবার ফিরিয়ে দিয়ে গেল। পথের উপরে শুয়ে আছে একটা 30 বছর বয়সের যুবক পুরুষ। তার সমস্ত দেহে আঘাতের দাগ এবং তার মুখে চোখে নিরাশা ও ক্রোধের চিহ্ন। পূর্ণবাবু দুই হাতে মুখ ঢাকা দিয়ে বলে উঠলেন, ওর মুখে কাপড় ঢাকা দাও, দোহাই দোহাই তোমাদের, ওর মুখে কাপড় ঢাকা দাও। পৃথিবীতে প্রথম যে মানুষ অপূর্ব বুদ্ধি ও জ্ঞানের প্রসাদে রক্ত মাংসে গড়া নিরেট দেহকে অদৃশ্য করবার অদ্ভুত উপায় আবিষ্কার করেছিল, দুর্ভাগ্যক্রমে এমনই শোচনীয়ভাবে সে তার ভয়াবহ ভীষণ জীবন সমাপ্ত করল। আমাদের বংশীবদন বসুকে তোমরা নিশ্চয়ই কেউ এখনো ভোলনি। তোমাদের কারুর যদি তার সঙ্গে দেখা করবার স্বাদ হয়,
তাহলে চুপি চুপি পা টিপে টিপে আমার সঙ্গে এসো। গোলমাল করলে কিন্তু তার দেখা পাবে না, কারণ তোমরা যে তাকে আগে থাকতে চেনো এ কথা টের পেলেই তিনি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারেন। শ্রীপুরের পান্থনিবাস হোটেলে আমার সঙ্গে এসো। ওই দেখো, হোটেলের হলঘরের মাঝখানে একখানা ইজি চেয়ারের উপরে পরম আয়েসে বসে বংশীবাবু কেমন মিষ্টি মিষ্টি হাসি হাসছে। বংশীবাবু এখন দাতব্য জুতো ও ময়লা জামা কাপড়কে অত্যন্ত ঘৃণা করেন। তার মাথায় এখন চমৎকার টেরিকাটা, গায়ে ইস্ত্রি করা সিল্কের পাঞ্জাবি, পরনে কোঁচানো শান্তিপুরি ধুতি ও পায়ে বার্নিশ করা চকচকে জুতো। আর হ্যাঁ, তোমরা এও শুনলে বোধহয় অবাক হয়ে যাবে যে এত বড় পান্থনিবাস হোটেলটির একমাত্র মালিক হচ্ছেন এখন কেবল তিনি। পান্থনিবাসের এখন এমন পসার যে শ্রীপুরের কোনো লোক স্বাস্থ্য নিবাসের নাম আর মুখেও আনে না। এজন্য বংশীবাবু আমাদের বড়ই খুশি। যখন তখন একগাল হেসে মাথা নেড়ে বলেন, হুম বাবা, ঘুঘু দেখেছো, ফাঁদ তো দেখোনি। আমার ময়লা জামা কাপড় আর ছেঁড়া জুতো দেখে মিস্টার দাস ভারী তাচ্ছিল্য করেছিলেন। এখন বোধহয় তিনি বংশীবদনের মহিমা হাড়ে হাড়ে টের পেয়েছেন। তবে হ্যাঁ, তার হোটেলে বসে কেউ অদৃশ্য মানুষের নিন্দা করলে তিনি মুখ ভার করে বলেন, ওগো তোমরা সবাই থামো, আমি গুরু নিন্দা শুনবো না। তোমরা যাকে অদৃশ্য মানুষ বলছো তিনি হচ্ছেন আমার গুরুদেব, আর তার আশীর্বাদেই তো আমার আজ এত বাড়বাড়ন্ত। না না, বংশীবাবুর গুরুভক্তি দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই। অদৃশ্য মানুষের হুকুমে শ্রীপুর ব্যাংক থেকে নোট প্রজাপতিগুলো ফড়ফড় করে উড়ে গিয়ে বংশীবাবুর পকেটে যে বাসা বেঁধেছিল, এই কথা কেউ জানুক আর না জানুক, তোমরা সকলে তো নিশ্চয়ই জানো। অতএব এসো, আমরা সবাই মিলে বংশীবাবুর গুরুজির জয় দিয়ে এই পালা এখানেই সাঙ্গ করি। জয় অদৃশ্য মানুষের জয়, জয় অদৃশ্য মানুষের জয়, জয় অদৃশ্য মানুষের জয়। শুনছিলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত অদৃশ্য মানুষ গল্পের অন্তিম পর্ব। একজন মেধাবী গবেষকের জীবন এভাবেই শেষ হলো। মৃত্যু দিয়ে তাকে তার শ্রেষ্ঠ আবিষ্কারের মূল্য চোকাতে হলো। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। আজকের গল্পে যারা যারা কণ্ঠ দিয়েছেন, অদৃশ্য মানুষ পাহাড়ওয়ালা ও চাকরের ভূমিকায় তন্ময়, মিসেস দাস স্নেহা, রতনবাবু মনোহর মণ্ডল, পূর্ণচন্দ্র গণেশচন্দ্র লাহা, বংশীবদন শুভম, দারোগা অভিক, মিস্টার দাস সৌভিক, গল্প পাঠক শান্তনু, কোরাস টিম বেঙ্গলি স্টোরি স্টেশন এবং মানিকবাবু ও গল্পের সূত্রধর আমি অর্পণ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। ততদিন শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি স্টেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পে গল্পে থাকুন। ধন্যবাদ।